গল্পের শুরুতেই আমরা আমেরিকান সফটওয়্যার ডেভেলপার বেন আর শনকে দেখি। তারা একটা প্লেনে করে রাশিয়া যাচ্ছিল। হঠাৎ করেই তাদের প্লেনের কারেন্ট চলে যায়, কিন্তু তারপরে আবার সবকিছু নর্মাল হয়ে যায় আর তারা ভালোভাবে ল্যান্ড করে। এখানে তারা দুজন তাদের অ্যাপের জন্য একজন ইনভেস্টরের সাথে কথা বলতে এসেছিল। তাদের অ্যাপটা কোনো এলাকায় হওয়া প্রোগ্রাম আর পার্টি খুঁজতে সাহায্য করে। তারা যখন ইনভেস্টরের সাথে দেখা করতে যাচ্ছিল তখন তারা দেখে দুজন আমেরিকান মেয়ে এই অ্যাপটাই ব্যবহার করছে। এরপর তারা ইনভেস্টরের অফিসে পৌঁছে যায়, কিন্তু সেখানে তাদের বন্ধু স্কাইলার আগে থেকে ইনভেস্টরের সাথে কথা বলছিল। সে বেন আর সনের অ্যাপ আইডিয়া চুরি করে নিজের নামে সেটা বিক্রি করে দেয় আর তাদের ধাক্কা মেরে বাইরে বের করিয়ে দেয়। এরপর বেন আর শন ক্লাবে ড্রিঙ্ক করছিল। তখন শনের নজর একটা সুন্দরী মেয়ের ওপর পড়ে, কিন্তু ওই মেয়েটি স্কাইলারের সাথে ছিল। এরপর তারা ওই মেয়ে দুটোকে আবার দেখতে পায় যারা তাদের অ্যাপ ইউজ করছিল। তারা সুযোগ দেখে তাদের সাথে দেখা করতে চলে যায়। তাদের নাম ছিল অ্যানি আর ন্যাটলি। তারা চারজন মিলে পার্টি করতে থাকে, কিন্তু হঠাৎ করে ক্লাবের কারেন্ট চলে যায় আর সবার ফোন বন্ধ হয়ে যায়। শহরের সবাই বাইরে বেরিয়ে আসে আর তারা আকাশে হলুদ রঙের ধোঁয়া দেখতে পায়। হঠাৎ করে সেগুলো চকচক করে ওঠে আর হলুদ রঙের ছোট ছোট বলগুলো মাটির দিকে নেমে আসতে থাকে। একটা বল সনের গ্রুপের কাছে চলে আসে। এর ফলে সবাই ভয় পেয়ে পেছনে সরে যায়। এই আলোটা এখন একটু একটু দেখা যাচ্ছিল। একটা পুলিশ তার লাঠি দিয়ে ওই আলোটা স্পর্শ করে। তখন হঠাৎ করে ওই আলোটা পুলিশটাকে টেনে তাকে ভস্ম করে দেয়। চারিদিকে হাহাকার শুরু হয়ে যায় আর কয়েক মুহূর্তের মধ্যেই ওই আলোগুলো কয়েকশো হাজার মানুষের জীবন কেড়ে নেয়। শন আর তার গ্রুপ আর কিছু লোক তাড়াতাড়ি ওই ক্লাবে ঢুকে পড়ে, কিন্তু ওই আলোগুলো সব জানলা ভেঙে ফেলে। এইগুলো কোনো আলো ছিল না, বরং এক ধরনের জীব ছিল যারা মানুষ বাদ দিয়ে সবকিছু ধূসর রঙে দেখতে পেত। খুব তাড়াতাড়ি ওই আলোটা সবাইকে টেনে ভস্ম করে দিতে থাকে, কিন্তু হঠাৎ করে কেউ একজন ড্রিঙ্কের বোতলে আগুন লাগিয়ে ওই বোতলটা আলোগুলোর দিকে ছুঁড়ে দেয়। এর ফলে ওই জীবগুলো পেছনে সরে যায়। তাড়াতাড়ি স্কাইলারও ওই ক্লাবে ঢুকে পড়ে আর শন আর তার গ্রুপ লুকোতে লুকোতে স্টোর রুমে পৌঁছে যায়। বাইরে ওই আলোগুলো নির্মমভাবে লোকেদের মেরে ফেলছিল। হঠাৎ করে কেউ দরজায় নক করতে থাকে। তখন ন্যাটলি দেখে এটা স্কাইলার। সে স্কাইলারকে ভেতরে আসতে দেয় আর সবাই কয়েক ঘন্টা পর্যন্ত ভেতরেই লুকিয়ে থাকে। এখানে অনেক খাবার ছিল, এর ফলে কারোর কোনো অসুবিধা হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি চিন্তার কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এখন তাদের এখানে লুকিয়ে থাকা 5 দিন হয়ে গেছে, খাবারও শেষ হয়ে এসেছে। গত 27 ঘন্টা ধরে বাইরে থেকে কোনো আওয়াজ আসেনি। এই জন্য তারা বাইরে বেরিয়ে ইউএস অ্যাসেম্বলিতে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। বাইরে বেরিয়ে তারা দেখে চারিদিকে শুনশান আর প্রত্যেকটা জায়গায় গাড়ি দাঁড়িয়ে আছে। তারা ওই শুনশান রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। তখনই হঠাৎ করে তারা একটা আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা ছিল একজন রাশিয়ান বৃদ্ধা মহিলার, কিন্তু তার ভাষা এই 5 জনের মধ্যে কেউই বুঝতে পারছিল না। এরপর হাঁটতে হাঁটতে তারা একটা ব্রিজে পৌঁছায়। এই ব্রিজের অপর দিকে ইউএস অ্যাসেম্বলি ছিল, কিন্তু এই ব্রিজটা মাঝপথে ভেঙে গিয়েছিল। এখন তারা হাঁটতে হাঁটতে ওই নদীটা পারাবার হওয়ার রাস্তা খুঁজতে থাকে। হঠাৎ করে তারা রেড স্কোয়ারে একটা পুলিশের গাড়ি দেখতে পায়। তখন স্কাইলার আর দুজন মেয়ে পাশে লুকিয়ে পড়ে, কিন্তু বেন আর শন দৌড়াতে দৌড়াতে ওই গাড়ির কাছে যায়। তারা ওই গাড়িটা থেকে একটা নকশা আর একটা বন্দুক পায়। তখনই তারা দেখে একটা কুকুর কোনো একটা অদৃশ্য জিনিসের ওপর ঘেউ ঘেউ করছে, আর তারপর হঠাৎ করেই ওই কুকুরটা ভস্ম হয়ে যায়। এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। স্কাইলার আর ওই মেয়ে দুটো পাশে থাকা একটা মলে গিয়ে লুকিয়ে পড়ে, আর বেন আর শন গাড়ির নিচে লুকিয়ে পড়ে। খুব তাড়াতাড়ি ওই আলোটা গাড়ির কাছে চলে আসে। এর ফলে ওই গাড়ির হর্ন বাজতে থাকে। এই আলোটা চারপাশে ঘোরাঘুরি করে, কিন্তু গাড়ির নিচে থাকা মানুষকে দেখতে পায়নি। এর ফলে সে চুপচাপ চলে যায়। এরপর বেন আর শন দৌড়াতে দৌড়াতে তাদের বন্ধুদের কাছে চলে যায়। তারা দেখে এই প্লেনটা এখানে ক্র্যাশ হয়ে গেছে। স্কাইলার বলে তাদের এখানেই থেকে সাহায্যের জন্য অপেক্ষা করা উচিত, কিন্তু বেন আর শন বলে তাদের যদি জীবিত থাকতে হয় তাহলে এগিয়ে যেতে হবে। তারা হিসাব করে এই জীবটা বিদ্যুৎ থেকে পড়েছে, তাই তারা কাছে আসতেই বিদ্যুতের সাহায্যে যে ডিভাইসগুলো চলে সেগুলো আপনা আপনি জ্বলে ওঠে। তারা প্রত্যেক জায়গা থেকে লাইট বল জড়ো করে গলায় বেঁধে নেয়, যাতে ওই জীবটা যখনই কাছাকাছি আসবে তখনই ওই লাইট জ্বলে উঠবে। এর ফলে তারা সেখান থেকে পালিয়ে যাবে।
শন দেখে বাইরের বলগুলো জ্বলে উঠেছে। এর মানে ওই জীবগুলো আশেপাশেই আছে। সে ভয়ের চোটে কিছু করতে পারে না, আর সেখানেই থতমত খেয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু ওই জীবগুলো তাকে পাশ কাটিয়ে চলে যায়। এরপর ওই জীবটা যখন দোকানে ঢোকে তখন ন্যাটলি পালাতে পারে না। এটা দেখে শন তাকে টেনে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। আরও একবার ওই জীবগুলো তাদের কিছু না করেই পাশ কাটিয়ে চলে যায়। শন বুঝতে পারে তারা কাঁচের পেছনে দাঁড়িয়ে আছে, আর ওই জীবগুলোর আলো কাঁচ ভেদ করতে পারে না, তাই হয়তো ওই জীবগুলো তাদের দেখতে পায়নি। এরপর তারা মল থেকে বেরিয়ে কোনো মতে ইউএস অ্যাসেম্বলিতে পৌঁছায়। কিন্তু ওই বিল্ডিংটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। দরজায় হাজারটার উপরে গুলির চিহ্ন ছিল। তখন স্কাইলার একটা রাইফেল দেখতে পায়, তাই সে দরজায় সবাইকে রক্ষা করার জন্য দাঁড়িয়ে থাকে, আর সবাই ভেতরে তল্লাশি নিতে যায়। কিন্তু এই বিল্ডিংটা পুরোপুরি খালি ছিল। তারা কন্ট্রোল রুমে পৌঁছায়, যেখানে তারা সব মামলার রিপোর্ট দেখতে পায়। ওই আলো হামলা হওয়ার 3 মিনিট পর্যন্ত খবর আসতেই থাকে, আর তাদের মতে বেশিরভাগ শহরে এই আলোটা কবজা করে নিয়েছে। মানুষের কাছে এই আলোর মুখোমুখি হওয়ার জন্য কোনো অস্ত্র ছিল না। আন্ডারগ্রাউন্ড হওয়া ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। ওইখানে একটা খাঁচার মধ্যে একটা রেডিও ছিল। শন সেই রেডিওটা অন করে, কিন্তু রাশিয়ান ভাষা কেউ বুঝতে পারে না। এরপর তারা দেখে বাইরে হলুদ রঙের কয়েকটা বল শহরের চারিদিকে ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। তখনই তাদের নজর স্কাইলারের ওপর পড়ে, যে রাস্তায় ঘোরাঘুরি করছিল। তখন শন আর বেন তাকে বাঁচানোর জন্য দৌড়ে যায়। যাওয়ার আগে তারা নকশা আর রেডিওটা তুলে নিয়ে যায়। এরপর তারা যখন স্কাইলারের কাছে পৌঁছায় তখন গাড়ির লাইট জ্বলতে শুরু করে। এর মানে ওই জিপগুলো আশেপাশেই ছিল। তখন স্কাইলার বেন আর শনকে পালিয়ে যেতে বলে, আর নিজে গুলি চালিয়ে ওই জিপগুলোর ধ্যান অন্যদিকে নিয়ে যেতে থাকে। কিন্তু ওই জিপগুলো তাকে ভস্ম করে দেয়। কিন্তু বেন আর শনের জীবন বেঁচে যায়। বিল্ডিংয়ে গিয়ে শন দেখে কিছুটা দূরে একটা বিল্ডিংয়ের রুমে লাইট জ্বলছে। কোনো মতে তারা লুকিয়ে লুকিয়ে ওই বিল্ডিংয়ে পৌঁছে যায়। কিন্তু ভেতরে ঢুকতেই ভিকা নামের একটি মেয়ে তাদের উপর বন্দুক তাক করে। তারা তাকে বোঝায় তারা সবাই ওই আলোর হাত থেকে বেঁচে এখানে এসেছে। তখন ভিকা তাদের ভেতরে নিয়ে আসে। তারা দেখে ওই রুমটা চারিদিক থেকে মেটেল দিয়ে ঢাকা আছে। সেখানকার মালিক সার্গে বলে সে এই রুমটা এমনভাবে ডিজাইন করেছে যে এখানে বিদ্যুৎ টিকতে পারবে না। এইভাবেই তারা ওই ভয়ঙ্কর জীবগুলোর থেকে বেঁচে থাকতে পারবে। ভিকা রাশিয়ান বুঝতে পারত, এই জন্য শন তাকে রেডিওর একটা মেসেজ শোনায়। ভিকা তাদের বুঝিয়ে বলে মস্কো নদীর ভেতরে একটা সাবমেরিন আছে। যতজন লোক কাল সকালের মধ্যে সেখানে পৌঁছাতে পারবে তাদের বাঁচিয়ে সুরক্ষিত জায়গায় পৌঁছে দেওয়া হবে। এরপর তারা সবাই মিলে ওই সাবমেরিনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সবার প্রথমে ভিকা, অ্যানি আর ন্যাটলি বিল্ডিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ওইদিকে সার্গে বেন আর শনকে তার বানানো মাইক্রোওয়েভ বন্দুকটা দেখায়। এই বন্দুকটা ওই জীবেদের চারদিক থেকে বিদ্যুতের পারদ হাঁটানোর ক্ষমতা ছিল। তবে ওইদিকে ওই জীবগুলোর নজর ওই মেয়েদের উপর পড়ে যায়, আর সেগুলো বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। ওই 3 জন মেয়ে তাড়াতাড়ি রুমের দিকে পালাতে থাকে, আর একদম শেষ মুহূর্তে তারা রুমের ভেতরে ঢুকে যেতে সফল হয়। কিন্তু তাড়াহুড়োতে দরজা ভালোভাবে বন্ধ হয় না। হঠাৎ করে ওই জীবগুলো ঘরের ভেতরে ঢুকে যায়, আর ওই 3 জন মেয়ে একটা কাঁচের পেছনে লুকিয়ে পড়ে। তখন সার্গে তার মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে ওই জীবগুলোর উপর আক্রমণ করে তাদের ফ্রিজ করে দেয়। আর ওই বিদ্যুতের পেছনে থাকা জীবের চেহারা সবাই দেখতে পায়। তবে দুর্ভাগ্যবশত এই ফ্রিজ হওয়ার ব্যাপারটা কিছু সময়ের জন্য থাকে, আর এলিয়েনটা অদৃশ্য হয়ে সার্গেকে ভস্ম করে দেয়। ওইদিকে শন আর বেন একটা গুপ্ত রাস্তা দিয়ে পালিয়ে যায়। এরপর ন্যাটলি সেখানে ব্লাস্ট করার জন্য ডিজেলের ট্যাঙ্কটা ভেঙে ফেলে, আর তারপর বেন আর শনের কাছে চলে আসে। তবে অ্যানি ভয়ের চোটে পালাতে পারে না, আর ওই এলিয়েনগুলো তাকে ভস্ম করে দেয়। ওইদিকে ভিকা সিঁড়ি দিয়ে নিচে নেমে গিয়েছিল, আর সে তার বাকি বন্ধুদের সাথে সেখান থেকে পালিয়ে যায়। খুব তাড়াতাড়ি তাদের সামনে রাশিয়ান পুলিশ চলে আসে, যারা চারদিক থেকে মেটেল দিয়ে ঢাকা ছিল। তাদের কাছে বেশ কয়েক রকমের অস্ত্র ছিল। এরপর পুলিশ তাদের একটা সুরক্ষিত জায়গায় নিয়ে আসে, আর সবাই একে অপরের সাথে পরিচয় করে। এরপর সাবমেরিনের কথা শুনে পুলিশ অফিসার বলে এই নদীটা অনেক দূরে আছে, আর চারিদিকে এলিয়েনগুলো ছড়িয়ে রয়েছে। কিন্তু তবুও তারা 4 জন ওই সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে চাইছিল। এই জন্য পুলিশ তাদের নিয়ে যেতে রাজি হয়ে যায়। তারা ট্রেনের সুড়ঙ্গ হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে এলিয়েন চলে আসে।
অন্ধকারে তারা কোনো মতে ওই এলিয়েনের হাত থেকে লুকোতে থাকে, কিন্তু ভিকা একটা পিলারের কাছে ফেঁসে যায়। তখন বেন তাকে ধাক্কা দিয়ে ট্র্যাকে ফেলে দেয়। তবে এই চক্করে এলিয়েন তাকে ভস্ম করে দেয়। এর ফলে শন অনেক কষ্ট পায়, কিন্তু তবুও সে কোনো মতে ওই সুড়ঙ্গ থেকে বাইরে চলে আসে। শেষ অবধি তারা নদী পর্যন্ত পৌঁছে যায়। শন দেখে ন্যাটলি এখনও পৌঁছায়নি। শন কোনো মতে সাবমেরিনের ক্যাপ্টেনকে ন্যাটলির জন্য কিছুটা সময় অপেক্ষা করার জন্য মানিয়ে নেয়। এরপর সে একজন পুলিশ অফিসারের সাথে ন্যাটলিকে খুঁজতে বেরিয়ে পড়ে। তারা তাড়াতাড়ি তাদের ফোনগুলো ট্র্যাকে ফেলে দেয়, যাতে এলিয়েন এলে তারা জানতে পারে। কিছুক্ষণ পরেই ফোনগুলো বাজতে থাকে, আর শেষ মুহূর্তে শন নিচে পড়ে যায়। তবে সে মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে এলিয়েনকে বাতাসে ফ্রিজ করে দেয়। এই সুযোগে পুলিশ এলিয়েনের উপর আক্রমণ করে তাদের ব্লাস্ট করে মেরে ফেলে। শেষ পর্যন্ত প্রমাণ হয়ে যায় এলিয়েন বিদ্যুৎকে ঢাল বানিয়ে রাখত, আর ওই মাইক্রোওয়েভ বন্দুক দিয়ে বিদ্যুৎকে শেষ করে দিয়ে এলিয়েনকে মেরে ফেলা সহজ হবে। শেষ পর্যন্ত তারা সবাই সাবমেরিনে পৌঁছে যায়, কিন্তু পুলিশ এখানেই থেকে তাদের দেশকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। তাড়াতাড়ি সাবমেরিনটা বেরিয়ে পড়ে, আর ন্যাটলি তার মায়ের মেসেজ দেখতে পায়। তখনই একটা রেডিওতে সবাই একটা গ্রুপের খবর শুনতে পায়, যারা একসাথে মিলে এই এলিয়েনদের মুখোমুখি হচ্ছিল। সাবমেরিনে থাকা সব লোক এইরকমই কয়েকটা গ্রুপের সাথে মিলে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।